পৃথিবী যখন পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বাঁচার পথ খুঁজছে। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন বিলিনিয়ার আশ্রয় নেয় একটি অত্যাধুনিক বিলাসবহুল আন্ডারগ্রাউন্ড বাংকারে, যেখানে খাবার, নিরাপত্তা আর আরামের কোনো অভাব নেই। তারা ভেবেছিল বাংকারে ঢুকলেই তারা নিরাপদে থাকবে। কিন্তু দরজা বন্ধ হওয়ার পর শুরু হয় আসল খেলা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই আর লুকিয়ে থাকা সকল সত্য। যারা বাহিরে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, তারা এখন একে অপরের ফাঁদে আটকা পড়েছে। প্রশ্ন একটাই, পৃথিবীর এমন শেষ সময় এসে তারা কাদেরকে বিশ্বাস করবে? তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই অসাধারণ গল্পটি, যার নাম হচ্ছে বিলিনিয়ার্স বাংকার। সিরিজটির শুরুতেই আমরা ধনী পরিবারের দুই সন্তান ম্যাক্স এবং অ্যানিকে দেখি। তারা দুইজন অনেক ভালো বন্ধু, আর তাদের দুই পরিবারের মধ্যেও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তারা ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠে এবং তাদের এই বন্ধুত্ব একটা সময় এসে ভালোবাসার রূপ নেয়। তাই তাদের এই সম্পর্ক তাদের পরিবারও ভালোভাবে মেনে নেয়। তো একদিন ম্যাক্স এবং অ্যানি লং ড্রাইভে বের হয়। তারা নেশা করে বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছিল, যার কারণে তাদের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। এতেই ঘটনাস্থলে অ্যানি মারা যায়। আর ম্যাক্স যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তাই তার 3 বছরের জন্য জেল হয়ে যায়। কিন্তু ম্যাক্সের জন্য জেলের জীবনটা মোটেও সহজ ছিল না। সেখানে অন্য কয়েদিরা তাকে নানানভাবে নির্যাতন করতে শুরু করে। তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে টাকা দিতে শুরু করে। তবে এতেও তেমন একটা লাভ হয় না। টাকা শেষ হয়ে গেলে তার উপরে আবার অমানবিক অত্যাচার শুরু হয়ে যেত। একসময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কয়েকজন কয়েদি তাকে শাস্তি দেওয়ার নামে একটি ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। প্রায় 17 মিনিট ধরে সে সেখানে আটকে ছিল। ম্যাক্স তো ভেবেছিল সে আজ হয়তো মারাই যাবে, কিন্তু ভাগ্যক্রমে সে এবারও বেঁচে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে অনেক কষ্ট সহ্য করেছে, সে আর কারো অত্যাচার চুপচাপ মেনে নেবে না। তাই ম্যাক্স নিজেকে শক্তিশালী করে তোলার জন্য কঠোর ট্রেনিং শুরু করে। এরপর সে জেলের বিভিন্ন ফাইটিং ম্যাচে অংশ নিতে থাকে এবং নিজের স্ট্রেংথ এবং স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই সে জেলের ভেতরে ফেমাস হয়ে যায়। এভাবে দেখতে দেখতে 3 বছর কেটে যায়, আর আজ তার জেল থেকে বের হওয়ার দিন। জেল থেকে বের হয়ে ম্যাক্স দেখে তাকে নিতে তার বাবা র্যাফেল এসেছে। কিন্তু এখানে তার বাবাকে দেখে মনে হচ্ছিল যে তিনি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। তার বাবা তাকে জানায় তাদের তাড়াতাড়ি একটা সেফ জায়গায় যেতে হবে, কারণ যে কোনো সময় পুরো পৃথিবীতে যুদ্ধ লেগে যাবে এবং সব দেশ পারমাণবিক বোমা দিয়ে হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। এইসব শুনে ম্যাক্স কিছুই বুঝতে পারছিল না, কারণ সে এই যুদ্ধের বিষয়ে কিছুই জানতো না। কারণ এই আসন্ন ভয়াবহ বিপর্যয়ের কথা সাধারণ মানুষ জানতো না। বিষয়টি ছিল সম্পূর্ণ গোপন। ম্যাক্সদের মতো প্রভাবশালী ও ধনী মানুষগুলো তাদের ক্ষমতা ও যোগাযোগের কারণে আগেই সব তথ্য জেনে গিয়েছিল। তবে বিশ্বের কিছু ধনী ও ক্ষমতাবান মানুষদের বাঁচানোর জন্য একটি বিশেষ কোম্পানি পানির প্রায় 900 ফিট নিচে তৈরি করেছে একটি বিশাল লাক্সারি বাংকার। এই বাংকারটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে ধনী 45টি পরিবারের জন্যই তৈরি করা হয়েছে। বাংকারটি এতটাই আধুনিকভাবে তৈরি করা হয়েছে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এখানকার বাসিন্দারা বিলাসবহুলভাবে অন্তত 10 বছর জীবন কাটাতে পারবে। এখানে 10 বছর টিকে থাকার জন্য প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ব্যবস্থা এবং সকল আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা আগে থেকেই মজুদ রাখা হয়েছে। এরপর র্যাফেল ম্যাক্সকে নিয়ে হেলিকপ্টারে করে সেই গোপন বাংকারে পৌঁছে যায়। কিন্তু বাংকারের ভেতরে প্রবেশ করাটা ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাদের প্রথমে অত্যাধুনিক একটি লিফট ব্যবহার করে পানির গভীরে নামতে হয়। তারপর একের পর এক বিশাল নিরাপত্তা দরজা পার হয়ে অবশেষে পৌঁছে যাওয়া যায় সেই আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে। ভেতরে প্রবেশ করার পর ম্যাক্স এবং তার বাবার কাছ থেকে তাদের ফোন সহ সব ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নেওয়া হয়, যাতে কোনোভাবে কেউ তাদেরকে ট্র্যাক করে গোপন বাংকারের কথা জানতে না পারে। এরপর তাদের দেওয়া হয় বিশেষ ধরনের একটি ইউনিফর্ম, যেটি আশেপাশের রেডিয়েশন লেভেল সবসময় মনিটর করতে পারবে। পাশাপাশি তাদের হাতে পরিয়ে দেওয়া হয় একটি ম্যাগনেটিক ব্যান্ড, যার মাধ্যমে বাংকারের কন্ট্রোল টিম সবসময় তাদের হার্ট রেট এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ম্যাক্স তার মা এবং দাদির সঙ্গে দেখা করে। 3 বছর পর ম্যাক্সকে ফিরে পেয়ে তারা ভীষণ খুশি হয়ে যায়। এরপর বাংকারের ভেতরেই ম্যাক্সের দেখা হয় অ্যানির পরিবারের সঙ্গে।
অ্যানির মৃত্যুর পর তাদের মুখোমুখি হওয়া ম্যাক্সের জন্য মোটেও সহজ ছিল না, কারণ অ্যানিকে হারানোর অপরাধবোধ এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছিল। এরপর ম্যাক্স সাহস করে অ্যানির বাবা উইলির কাছে গিয়ে ক্ষমা চায়। অ্যানির মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করত। ম্যাক্সের কথা শুনে উইলি বলে সে অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর অনেকদিন পর দুই পরিবার আবারও একসঙ্গে ডিনার টেবিলে বসে। সেখানে অ্যানির ছোট বোন আসিয়াও ছিল, কিন্তু ম্যাক্সকে দেখে তার ভেতরে রাগ আর কষ্ট যেন আরও বেড়ে যায়, কারণ তার চোখে ম্যাক্সই হচ্ছে সেই মানুষ যার কারণে আজ তার বোন পৃথিবীতে নেই। আর এখন এই মানুষটি আবারও তাদের সামনে বসে নিজের জীবন উপভোগ করছে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বাংকারের মালিক মিনার্ভা এবং তার টিম। তারা সবাইকে জানায় যে বাহিরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দেশের অবস্থা এখন এতটাই খারাপ যে নিরাপত্তার স্বার্থে আপাতত কেউ এই বাংকার থেকে বের হতে পারবে না। তবে মিনার্ভা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। সে বলে দীর্ঘ সময় ধরে বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এই আন্ডারগ্রাউন্ড বাংকারের ভেতরে আটকে থাকলে মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরে প্রভাব পড়তে পারে। তাই সবাইকে কোনো না কোনো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে বলে, কারণ ব্যস্ত থাকায় তাদের সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় এখানে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পরে মিনার্ভা এবং তার টিম সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের কথাগুলো সবার মনে এক ধরনের ভয় তৈরি করে। ডিনারের সময় ম্যাক্স বুঝতে পেরেছিল যে আসিয়া এখনও তার উপরে ভীষণ রেগে আছে। তাই খাবার শেষ করার পর সে আসিয়ার সঙ্গে আলাদা করে কথা বলতে যায়। সে আসিয়াকে বোঝানোর চেষ্টা করে যে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর তাকে তার বোনের ফোনটা দেয় যেটা সে লুকিয়ে এখানে এনেছিল। অ্যানির ফোন পাওয়ার পর আসিয়া সেটা নিয়ে নিজের রুমে চলে যায়। সেখানে বসে সে তার বোনের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। ঠিক তখনই হঠাৎ পুরো বাংকার প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে বেজে ওঠে এমার্জেন্সি অ্যালার্ম। স্পিকারে সবাইকে দ্রুত বাংকারের সবচেয়ে নিচের বেসমেন্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কারণ সেটাই ছিল পুরো বাংকারের সবচেয়ে সেফ জায়গা। কিন্তু পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে ওঠে। বাংকারটি একের পর এক প্রবল ঝাঁকুনি খেতে থাকে, আর ভেতরের বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। এদিকে উইলি তখন বারে ছিল। ঠিক সেই সময় বারের একটি দেওয়াল ভেঙে বিশাল একটি পাথর ভেতরে ঢুকে যায়, যার আঘাতে তিনি আহত হন। এদিকে আসিয়া তার বাবাকে খুঁজছিল। আসিয়া দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে ম্যাক্স এবং র্যাফেল মিলে তার বাবাকে ধরে বাইরে আনছে। এরপর তারা দ্রুত বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে গিয়ে দেখে নিচে নামার সিঁড়িতে ধ্বংসস্তূপ পড়ে বন্ধ হয়ে আছে, ফলে সে রাস্তা দিয়ে আর যাওয়া সম্ভব ছিল না। তখন বাংকারের একটা স্টাফ তাদের লিফটের দিকে নিয়ে যায়, কিন্তু লিফটের দরজাটাও জাম হয়ে গিয়েছিল। তারপর তারা অনেক কষ্ট করে দরজা খুলে ভেতরে ঢোকে। লিফট নিচে নামা শুরু করলে হঠাৎ একটা ঝাঁকুনি লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই লিফট নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে পড়তে শুরু করে। এটা দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকে। মনে হচ্ছিল এবার হয়তো কেউ বাঁচবে না, কিন্তু শেষ মুহূর্তে এমার্জেন্সি ব্রেক চালু হয়ে যায়। বিকট শব্দ হয়ে লিফট আস্তে আস্তে করে থেমে যায় এবং অল্পের জন্য তারা সবাই বেঁচে যায়। এরপর তারা বেসমেন্টের একটি নিরাপদ রুমে পৌঁছায়। সেখানে অনেকগুলো মনিটর লাগানো ছিল, যেখানে বাহির বিশ্বের খবর দেখানো হচ্ছিল। আর সেই খবরে দেখা যায় পুরো পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে একের পর এক বিস্ফোরণ, হামলা আর ধ্বংসের খবর আসছিল। এই সব দেখে তারা বুঝতে পারে বাহিরের পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কোম্পানির মালিক মিনার্ভা সবাইকে শান্ত থাকার জন্য বলে, আর এর মধ্যে দেখা যায় বাংকারের বাহিরের দুনিয়ার সঙ্গে তাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো খবর আসছে না, কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। মিনার্ভা ধারণা করে যে কিছু সময় আগে যে হামলাটি হয়েছিল সেটির কারণে হয়তো নেটওয়ার্ক টাওয়ারে কোনো সমস্যা হয়েছে। তাই পরিস্থিতি বুঝতে এবং নেটওয়ার্ক আবার চালু করার জন্য মিনার্ভা তার টিমের 2 জনকে স্পেশাল সেফটি স্যুট পরিয়ে বাহিরে পাঠায়। বাংকারের দরজা খুলে বাহিরে যেতে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে, যে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। বাহিরে থাকা মানুষগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর বাহিরের পরিবেশ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে বেশিক্ষণ থাকা প্রায় অসম্ভব। তাপমাত্রা প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস, আর চারপাশে মারাত্মক রেডিয়েশন ছড়িয়েছিল। তাই তারা দ্রুত নেটওয়ার্ক সিস্টেম ঠিক করার কাজ শুরু করে। কিন্তু কাজ করার সময় হঠাৎ একজন টিম মেম্বারের হাত একটি লোহার পাইপের সঙ্গে আটকে যায়।
সেই পাইপ এতটাই গরম ছিল যে তার হাতের গ্লোভস খুলে পাইপের সাথে লেগে গিয়েছিল। এমন ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তারা কাজ করতে পারে না। কোনোভাবে নিজেদের বাঁচিয়ে তারা দুইজন আবার বাংকারের ভেতরে ফিরে আসে। আর সেই টিম মেম্বারের হাত লোহার পাইপে আটকে যাওয়ার কারণে তার হাতের অবস্থা ভালো ছিল না। এইসব দেখে বাংকারের সবাই ভয় পেয়ে যায়। তখন মিনার্ভা সবাইকে শান্ত থাকতে বলে। সে জানায় আপাতত কিছু করার নেই, তাই আজকের রাতটা সবাই বেসমেন্টে নিরাপদভাবে কাটাবে। এই কথা বলে মিনার্ভা ভেতরে চলে যায়। আর ঠিক এখানে সিরিজটির সবথেকে বড় রহস্যের পর্দা উঠে যায়। ভিতরে গিয়ে মিনার্ভা তার টিম মেম্বারদের বলে অবশেষে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা সফল হয়েছে। তারা সবাইকে বোকা বানাতে পেরেছে। আসলে এতক্ষণ যা কিছু ঘটেছে তার সবকিছু একটা সাজানো নাটক ছিল। কোনো বিশ্বযুদ্ধ শুরু হয়নি। পুরো ঘটনাটা ছিল একটা বিশাল প্রতারণা। মিনার্ভা এবং তার টিম পৃথিবী ধ্বংসের ভয় দেখিয়ে তারা এই ধনী পরিবারগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এই পুরো নাটকের মাস্টার মাইন্ড ছিল মিনার্ভা এবং তার ছোট ভাই জিরো। তবে তারা জন্ম থেকেই খারাপ ছিল না। তাদের জীবনটা ছিল কষ্ট আর সংগ্রামে ভরা। আর তাদের এইসব করার পেছনেও কিছু কারণ ছিল। আর এখানে তাদের কষ্টে ভরা জীবনের কথা দেখানো হয়। জিরোর মানসিক সমস্যা ছিল, তাই মিনার্ভা সবসময় তাকে নিজের কাছে রাখত এবং ছোট ভাইকে সব বিপদ থেকে প্রোটেক্ট করার চেষ্টা করত। একদিন তারা স্কুল থেকে বাড়ি ফিরে দেখে তাদের মা বাসায় নেই। প্রথমে তারা ভাবে তাদের মা হয়তো কোনো কাজে বাহিরে গিয়েছে, কিন্তু একদিন পার হয়ে গেলেও তার মা আর বাড়ি ফেরে না। পরে মিনার্ভা একটি চিঠি খুঁজে পায়। সেখানে লেখা ছিল তাদের মা তাদের ছেড়ে চলে গিয়েছে। মাকে হারানোর পর তারা সম্পূর্ণ একা হয়ে যায়। কিছুদিন পর সোশ্যাল ওয়ার্কাররা এসে তাদের অরফানেজ নিয়ে যায়, কিন্তু জিরোর মানসিক সমস্যার কারণে অরফানেজের কর্তৃপক্ষ দুই ভাই বোনকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন মিনার্ভাও সিদ্ধান্ত নেয় যে সে এমন কিছু করবে যাতে অরফানেজের লোকেরা মনে করে তারও জিরোর মতো সমস্যা রয়েছে। তাই সে ইচ্ছা করে অদ্ভুত ধরনের কাজ করতে শুরু করে। একবার তো অরফানেজের ডক্টরের গাড়িতে মাছ দিয়ে অ্যাকুরিয়াম বানিয়ে ফেলেছিল। ফলে সেখানকার কর্তৃপক্ষ তাদের আলাদা করার সাহস পায়নি। সময়ের সাথে সাথে দুই ভাই বোন বুঝতে পারে এই পৃথিবীতে তাদের জায়গা করতে হলে তাদের সবথেকে বড় অস্ত্র হবে জ্ঞান। তাই তারা পড়াশোনার দিকে পুরো মনোযোগ দেয়। খুব অল্প বয়সেই তারা একের পর এক ডিগ্রি অর্জন করে ফেলে। জিরো হয়ে ওঠে কম্পিউটার জিনিয়াস, আর মিনার্ভা একজন অসাধারণ ইঞ্জিনিয়ার। এরপর মিনার্ভা একটি বড় কোম্পানিতে প্রায় 8 বছর কাজ করে। এই সময় সে সমুদ্রের নিচে টানেল এবং হাই স্পিড ট্রেনের মতো বিশাল বিশাল প্রজেক্টের ওপরে কাজ করে। কিন্তু একসময় সে বুঝতে পারে তার ট্যালেন্ট ব্যবহার করে কোম্পানি কোটি কোটি ডলার আয় করলেও তাকে দেওয়া হচ্ছে সামান্য কিছু বোনাস আর স্যালারি। তখন সে ভেবে দেখে সে নিজের জন্য একটি বাড়ি বানাতে গেলেও তার 30 বছর সময় লাগবে। তখনই তার মাথায় আসে এই বাংকার বানানোর ভয়ঙ্কর আইডিয়া। যদি সে এই পরিকল্পনায় সফল হতে পারে তাহলে সে বিপুল সম্পদের মালিক হতে পারবে। অন্যদিকে জিরো এমন একটি এআই সফটওয়্যার তৈরি করে যা যে কোনো মানুষের চেহারা, কণ্ঠ এবং আচার ব্যবহার হুবহুব নকল করতে পারে। সফটওয়্যারটা এতটাই নিখুঁত ছিল যে কে আসল মানুষ আর কে এআই সেটা বোঝা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। এরপর মিনার্ভা এবং জিরো তাদের মতো আরও কিছু ট্যালেন্টেড মানুষ নিয়ে এই টিম গঠন করে। সেখানে ডক্টর, ফিল্ম মেকার, কম্পিউটার এক্সপার্ট সহ এমন সব মানুষ ছিল যারা তাদের মিশন সফল করতে সাহায্য করতে পারে। তাই প্রায় 7 বছর ধরে তারা এই পরিকল্পনার উপরে কাজ করছে। মিনার্ভা পরিকল্পনার শুরুতে বলে পৃথিবীর কোথাও না কোথাও সবসময় যুদ্ধ লেগেই থাকে। তাই তারা এআই টেকনোলজি এবং ফেক নিউজ ব্যবহার করে এই দেশের ধনী লোকেদের কাছে এমন একটা পরিস্থিতি তুলে ধরবে যেন তারা এটা ভাবতে বাধ্য হয় যে এই পৃথিবী খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই কাজটা এতটাও সহজ ছিল না। আর যাতে তারা এই তথ্য অন্য কারোর সঙ্গে আলোচনা করতে না পারে সেজন্য তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়। বলা হয় এই বাংকারে মাত্র 45টি পরিবারের জন্য জায়গা রয়েছে। এই বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে হবে। আর তাই তারা যাতে এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করতে না পারে সেই জন্য মিনার্ভা এবং তার টিম অনেক চালাকির সাথে তাদের মনে ভয় ঢুকিয়ে দেয়। প্রত্যেক পরিবারকে বলা হয় যে এই বাংকারে মাত্র 45টি পরিবারের জন্যই জায়গা আছে এবং এর প্রায় সব জায়গায় অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। মাত্র শেষ কয়েকটি স্লট বাকি আছে।
শুধু তাই না, তবে এটাও তাদের বিশ্বাস করানো হয় যে পুরো প্রজেক্টটি সরকারিভাবে টপ সিক্রেট। এই বিষয়ে সরকারের খুব অল্প কিছু মানুষ জানে, কিন্তু নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা যাবে না। এবং তাদের আরও বিশ্বাস করানোর জন্য তাই তাদের কাছে দেশের জেনারেলকে দিয়ে ফোন দেওয়ানো হয়, কিন্তু সেটা আসলে মিথ্যা ছিল। তারা নিজেরাই জেনারেল হয়ে তাদের সাথে কথা বলেছে, ফলে কেউ চাইলেও কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও সত্যতা যাচাই করতে পারত না। এভাবে তারা এই মানুষগুলোর থেকে কোটি কোটি ডলার হাতিয়ে নেয় এবং সেই টাকাতেই তৈরি করে এই বিশাল বাংকার। এরপর যখন তাদের পাশের দেশে যুদ্ধ শুরু হয়, তখন মিনার্ভা এবং তার টিম পরিকল্পনার শেষ ধাপটি চালু করে। তারা সেই মানুষগুলোর ফোনে একটি সিক্রেট মেসেজ পাঠায়, খুব শীঘ্রই বিশ্বব্যাপী ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তাই দেরি না করে সবাইকে বাংকারে চলে আসতে বলে। আর তাদের নির্দেশ দেওয়া হয় বাংকারে যাওয়ার আগে তারা যেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষদের জানিয়ে যায় যে তারা কয়েক মাসের জন্য লম্বা ছুটিতে যাচ্ছে, যাতে তাদেরকে খুঁজতে গিয়ে এ বাংকারের কথা কেউ জেনে না যায়। বাহির থেকে যেন বিষয়টা একদম স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু এখানে আসল বিষয়টা হচ্ছে, যদি শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী এতগুলো পরিবার হঠাৎ করে একদিনে উধাও হয়ে যায়, তাহলে পুলিশ এবং মিডিয়া অবশ্যই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে দিবে। তাই তারা এমন প্ল্যান বানিয়েছিল। আর যখন সবাইকে বাংকারে আসতে বলা হয়, তখন তাদের পরিকল্পনা অনুযায়ী রাস্তায় অনেকগুলো লোক পাঠানো হয়। সেই লোকগুলো খুব তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে গাড়িতে উঠছিল, যেন দেখে মনে হয় তারাও যুদ্ধের ভয়ে দেশ ছেড়ে পালাতে যাচ্ছে। একই সঙ্গে মানুষের ফোনে ও টেলিভিশনে যুদ্ধের এমন খবর দেখিয়ে পরিস্থিতিকে আরও বাস্তবের রূপ দেয়, যাতে সবাই সহজেই তাদের কথা বিশ্বাস করে ফেলে। এরপর সবাই যখন বাংকারে এসে পৌঁছায়, তখন তারা তাদের আসল পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে। প্রথমে তারা পুরো ভবনটাকে কাঁপায়, তারপর আস্তে আস্তে দেওয়ালে ফাটল দেখায়, কিছু অংশ ভেঙে ফেলে এবং বাহির থেকে একটা বড় পাথরের টুকরা ভেতরে ঢুকিয়ে আনে। অবশেষে সবাইকে জানানো হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে অনেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই ডক্টর জুলি সবাইকে নিয়মিত পরীক্ষা করছিল এবং শান্ত থাকার পরামর্শ দিচ্ছিল। এদিকে আসিয়া ওয়াশরুমে বসে তার বোনের ফোনে ম্যাক্সের একটা ভিডিও দেখছিল। হঠাৎ পাশের ওয়াশরুম থেকে অস্বাভাবিক একটা শব্দ শুনতে পায়। সে প্রথমে দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত সে দরজা ভেঙে ভেতরে দেখে। সে দেখে একটা মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা দেখে আসিয়া সেই মেয়েকে ধরে সাহায্যের জন্য চিৎকার করে। এরপর সেখানে ডক্টর আসে। তখন আসিয়া আর ডক্টর মিলে মেয়েটাকে বাঁচায়। আসিয়া একজন মেডিকেল স্টুডেন্ট হওয়ায় সে ডক্টরকে সাহায্য করতে পারে। এমন পরিস্থিতি দেখে মিনার্ভা তার প্ল্যান একটু চেঞ্জ করে। সে সবাইকে জানায় তাদের বিশেষজ্ঞদের মতে এখন কোনো ভূমিকম্প বা কোনো বিপদের আশঙ্কা নেই, তাই সবাইকে নিজের রুমে ফিরে যেতে বলা হয়। এর কিছু সময় পরে তারা কিছু মানুষকে মেডিকেল রুমে নিয়ে আসে এবং সবাইকে দেখায় যে যে লোকটি বাইরে গিয়েছিল অ্যান্টিনা ঠিক করতে, সে নাকি রেডিয়েশনের শিকার হয়েছে। তারা এমন পরিস্থিতি তৈরি করে যে দেখে মনে হয় লোকটির অবস্থা খুবই খারাপ এবং সে ধীরে ধীরে মারা যাচ্ছে। এরপর তারা জানায় যে ওই লোকের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন এবং কয়েকজনের রক্ত নেওয়া হয়। এই দৃশ্য দেখে বাংকারের সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। এদিকে ম্যাক্সের বাবা মার মধ্যে বড় ধরনের ঝামেলা হয়। ম্যাক্সের মা জানায় যে সে তার স্বামীর সঙ্গে থাকতে চায় না। সে বলে তার স্বামীকে সে কখনো মন থেকে ভালোবাসতে পারেনি, এমনকি সে বিয়ের আগেও অন্য একজনকে ভালোবাসত। এসব কথা বলে সে সেখান থেকে চলে যেতে চায়। এই সব কথা শুনে ম্যাক্সের বাবা খুব ভেঙে পড়ে। তার প্যানিক অ্যাটাক শুরু হয়। সে খুব অসুস্থ বোধ করতে থাকে আর তাই তার কিছু খাবারের প্রয়োজন হয়, কিন্তু তাদের রুমে কোনো খাবার ছিল না। তাই সে ডাইনিং হলে গিয়ে একজন স্টাফের থেকে খাবার চায়, কিন্তু বাংকারের নিয়ম অনুযায়ী খাবারের সময় শেষ হয়ে গেলে আর কাউকে খাবার দেওয়া হবে না। স্টাফ তাকে সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্সের বাবা তখন মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিল। সে কারো কথা না শুনে সেখানে রাখা খাবার নিয়ে সে খেতে শুরু করে। এমন সময় একজন সিকিউরিটি গার্ড এসে তাকে আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি খারাপ হয়ে গেলে ম্যাক্স সেখানে যায়। সে তার বাবাকে রক্ষা করার চেষ্টা করে। এই নিয়ে ম্যাক্সের সাথে সিকিউরিটি গার্ডের ঝামেলা হয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে ডক্টর জুলি মানুষের এমন অসহায় অবস্থা দেখে নিজেও মানসিকভাবে ভেঙে পড়ে। একজন ডক্টর হিসেবে মানুষকে সাহায্য করা তার কাজ,
কিন্তু এখানে তাকে মানুষের সঙ্গে মিথ্যা বলে তাদেরকে ভয় দেখানোর কাজে অংশ নিতে হচ্ছে। বিষয়টা তার বিবেকে বাধা দিচ্ছিল। তাই ডক্টর জুলি মিনার্ভাকে জানায় যে সে আর এইসব করতে পারবে না। সে আর এইসবের মধ্যে থাকতে চাচ্ছিল না। সে বাংকার থেকে বের হয়ে যেতে চাচ্ছিল এবং এই মিথ্যা এবং প্রতারণা থেকে সে বের হতে চাচ্ছিল। মিনার্ভা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। এখন এখান থেকে চলে গেলে তাদের পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ডক্টর জুলি কোনো কথায় বুঝতে রাজি ছিল না। ঠিক তখন সেখানে জিরো আসে। সে ডক্টর জুলির সাথে কথা বলে, কিন্তু ডক্টর জুলি নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিরো হঠাৎ তাকে ধাক্কা দেয়। ডক্টর জুলি ওপর থেকে নিচে পড়ে যায়, আর এত ওপর থেকে পড়ার জন্য ডক্টর জুলির সেখানেই মৃত্যু হয়ে যায়। কয়েক ঘন্টা পর তাদের টিম জানতে পারে যে ডক্টর জুলি মারা গিয়েছে। বাকি টিম মেম্বাররা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা করে যে কি ঘটেছিল। ভিডিওতে দেখা যায় ডক্টর জুলি নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এখানে জিরো তার এআই ব্যবহার করে ভিডিওটি বানিয়ে ফেলেছিল, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয় এবং কেউ যেন এই সত্যিটা জানতে না পারে। এরপর মিনার্ভা সবাইকে এক জায়গায় আনে এবং বাহিরে যে লোকটি গিয়েছিল সে রেডিয়েশনের জন্য মারা গিয়েছে এই খবরটি জানায়। আর সে ডক্টর জুলির লাশ তাদের সামনে রাখে এবং বলে ডক্টর জুলি এই কঠিন বাস্তবতা মেনে নিতে পারেনি এবং মানসিক চাপে আত্মহত্যা করেছে। মিনার্ভা সবাইকে শান্ত থাকার কথা বলে এবং এই সময় একসাথে হয়ে কাজ করতে হবে এই বলে তাদেরকে মোটিভেট করে। এর একদিন পরে আগের ঘটনার জের ধরে ম্যাক্সের সঙ্গে সে সিকিউরিটি গার্ডের আবারও ঝামেলা হয়। কথা কাটাকাটি একসময় মারামারিতে রূপ নেয়। মারামারিতে সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয় এবং তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু তখন নতুন একটা সমস্যা দেখা দেয়। ডক্টর জুলি বেঁচে না থাকায় বাংকারে আর কোনো ডক্টর ছিল না। তাই বাধ্য হয়ে তারা আসিয়ার সাহায্য চায়। প্রথমে আসিয়া রাজি হচ্ছিল না। সে বারবার বলছিল সে একজন মেডিকেল স্টুডেন্ট, সে কোনো ডাক্তার নয়, এত বড় দায়িত্ব নেওয়ার মতো অভিজ্ঞতা তার নেই। কিন্তু সেখানে আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত সাহস করে আসিয়া আহত সিকিউরিটি গার্ডের চিকিৎসা করে। দীর্ঘ চেষ্টার পরে অবশেষে তার চিকিৎসা সফল হয় এবং এই যাত্রায় সিকিউরিটি গার্ডের জীবন বেঁচে যায়। এদিকে আসিয়া প্রায় সময় তার বোনের ফোনে ম্যাক্সের ভিডিও দেখত। ভিডিওগুলো দেখতে দেখতে সে ধীরে ধীরে ম্যাক্সকে পছন্দ করতে শুরু করে, যদিও সে বিষয়টা কাউকে বুঝতে দেয়নি। তাই যখন সে ম্যাক্সের ট্রিটমেন্ট করে তখন আসিয়া নিজের অনুভূতি লুকানোর জন্য ম্যাক্সের সঙ্গে খুব খারাপ আচরণ করে। সে বোঝাতে চায় যে সে ম্যাক্সকে ঘৃণা করে। এইসব কারণে ম্যাক্সের খারাপ লাগছিল। তাই সে আবারও সেই জায়গায় যায় যেখানে সিকিউরিটি গার্ডের সাথে মারামারি হয়েছিল। সেখানে সে সিকিউরিটি গার্ডের একটি হেডফোন পায়। সে সেটা কানে দিতে তার বাবার কথা এবং তার আশেপাশের মানুষের কথা শুনতে পায়। কিন্তু এদিকে মিনার্ভার টিম সেটা দেখে ফেলে যে ম্যাক্স একটা হেডফোন পেয়েছে। তাই তারা সব মাইক্রোফোন অফ করে দেয় এবং ম্যাক্সের কাছ থেকে সে মাইক্রোফোন নিয়ে আসে। এই সব শুনে ম্যাক্সের মনে সন্দেহ জাগে। তার এমনিতেও কিছু বিষয়ে সন্দেহ আগে থেকেই ছিল, আর এইসব শোনার পরে তার সন্দেহ আরও বেড়ে যায়। তখন তার মনে হতে থাকে এই বাংকারে যা কিছু ঘটছে তার সব কিছু স্বাভাবিক না। তখন সে বুঝতে পারে তাদের হাতে যে ব্যান্ড পরানো আছে তার মধ্যে মাইক্রোফোন লাগানো আছে, যার দ্বারা তারা তাদের কথা শুনছে। শুধু তাই না, ম্যাক্স আরও সন্দেহ করে যে তাদের রুমে যে ডিভাইস লাগানো আছে তারা যাকে রক্সান বলে সেটা দিয়ে মিনার্ভার টিম হয়তো তাদের উপরে নজর রাখে। অন্যদিকে আসিয়ার বাবা উইলির ফোনে বারবার কল আসছিল। কল করছিল তার বিজনেস পার্টনার ওয়ালদো। প্রায় 2 দিন ধরে সে একের পর এক কল ও মেসেজ করে যাচ্ছিল। জিরোর তৈরি রক্সান এখনও পুরোপুরি উইলিকে নকল করতে পারেনি। তাদের আরও কিছু সময় দরকার ছিল। তাই তারা আরও দ্রুত কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যে উইলির ফোন, মেইল এবং কোম্পানির ইনফরমেশন থেকে সব কিছু হ্যাক করে ফেলে। সব তথ্য সংগ্রহ করা হয়ে গেলে তারা ওয়ালদোকে কল করে। তখন রক্সান উইলি সেজে তার সঙ্গে কথা বলতে শুরু করে। শুরুর দিকে কথাবার্তা ভালোই চলছিল, কিন্তু একসময় ওয়ালদো এমন একজন বিজনেসম্যানের নাম বলে যাকে উইলি ভালোভাবেই চিনত, কিন্তু রক্সান সে ব্যক্তি সম্পর্কে তো কিছুই জানত না। তাই তারা দ্রুত নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে সেই বিজনেসম্যান সম্পর্কে তথ্য বের করে আনে। এভাবে তারা এরকম পরিস্থিতিগুলোকে সামাল দিচ্ছিল। এর কিছুক্ষণ পরে ওয়ালদো বিজেত্রীর কথা বলে। এবার সমস্যা আরও বড় হয়ে যায়। রক্সান এবং মিনার্ভার টিম অনেক খুঁজেও এই বিজেত্রী সম্পর্কে কোনো তথ্য খুঁজে পায় না। শেষ পর্যন্ত তারা ওয়ালদোর সাথে কল কেটে দেয়, কারণ তারা সেই বিজেত্রীর ইনফরমেশন কোথাও খুঁজে পাচ্ছিল না।
তখন মিনার্ভা অনেক টেনশনে পড়ে যায় যে সব কিছু এত কষ্ট করে সাজানোর পরে সামান্য এক বিজেত্রীর কারণে কি সব কিছু নষ্ট হয়ে যাবে। বিজেত্রী আসলে কি? অনেক খোঁজাখুঁজির পরেও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। কিছু সময় পর রক্সান উইলির পুরো ফোন চেক করে একটা ভিডিও খুঁজে পায়। সেখানে দেখা যায় অ্যানি অর্থাৎ উইলির বড় মেয়ে একটি ঘোড়ার সঙ্গে খেলছে। সেই ঘোড়াটাকে আদর করে বিজেত্রী বলে ডাকছিল। ভিডিওটি দেখার পরে তারা ঘোড়াটির সম্পর্কে খোঁজ শুরু করে। তখন তারা জানতে পারে যে বিজে একটি বিখ্যাত রেসের ঘোড়া, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। ঘোড়াটির মূল্য এখন প্রায় $40 কোটি। তখন তারা বুঝতে পারে যে ওয়ালদো আসলে কোনো মানুষের কথা বলছিল না, সে একটি ঘোড়ার কথা বলছিল। এতে তাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। এদিকে ম্যাক্সের সন্দেহ দিন দিন বাড়ছিল। সে তার সন্দেহের কথা আসিয়াকে জানাতে চাচ্ছিল। তাই ম্যাক্স আসিয়াকে একটি ওয়াশরুমে নিয়ে যায়, যেখানে কোনো ক্যামেরা ছিল না। সেখানে তারা মুখে কথা না বলে কাগজে লিখে কথা বলে। ম্যাক্স তার সব সন্দেহ আসিয়াকে জানায়। তখন আসিয়া তাকে জানায় তারও কিছু বিষয়ে সন্দেহ হয়েছে। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাদের নজর এড়িয়ে সত্যটা তাদের জানতে হবে। কিন্তু সেটা এত সহজ ছিল না। তাই তারা একটি প্ল্যান করে। তারা মিনার্ভাদের বুঝাবে যে তারা সম্পর্কে জড়িয়েছে এবং পরিবারের কাছ থেকে সেই বিষয়টা তারা গোপন রাখতে চায়। তাহলে ওয়াশরুমে একসঙ্গে যাওয়া বা একান্ত কথা বলা নিয়ে কেউ খুব বেশি সন্দেহ করবে না। এদিকে মিনার্ভার আসল লক্ষ্য হচ্ছে এই ধনী লোকগুলোর সমস্ত সম্পদ ও অর্থ নিজের দখলে নেওয়া। সে কারণে সে সবাইকে বাংকারের ভেতরে আটকে রেখেছে, যাতে বাহিরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ সে নিয়ন্ত্রণ করতে পারে। এই পরিকল্পনার প্রথম শিকার হয় উইলি। মিনার্ভার টিম আগে থেকে অনেকগুলো ভুয়া কোম্পানি তৈরি করে রেখেছিল। এরপর তারা আবারও ওয়ালদোকে কল করে, আর রক্সান উইলি হয়ে তাকে সেই নকল কোম্পানির কথা বলে আর বলে সেই কোম্পানি কেনা তাদের জন্য অনেক লাভবান হবে। কিন্তু ওয়ালদো এত সহজে রাজি হওয়ার মানুষ ছিল না। ওয়ালদো বলে আমি খোঁজ নিব, কিন্তু রক্সান তাকে জানায় সেই কোম্পানি অন্য একজন $800 মিলিয়ন দিয়ে কিনে নিতে চায়। তাই তার আগে তাদের এই ডিল কনফার্ম করতে হবে। এই বলে রক্সান ওয়ালদোকে বলে সে যেন কালই ফিলিপাইন গিয়ে ডিল ফাইনাল করে আসে। সে আরও বলে আমাদের এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। ওয়ালদো কোম্পানি দেখার জন্য পরের দিন ফিলিপাইন যায় এবং তার কোম্পানি দেখে পছন্দ হয় না। সে উইলিকে কল করে বলে এমন কোম্পানি কেনা তাদের উচিত হবে না। কিন্তু উইলি তাকে বোঝাতে যাবে, তখন হঠাৎ করে তাদের পাওয়ার কাট হয়ে যায়। তাই ওয়ালদোর সাথে উইলির কল কেটে যায়। কিন্তু কল কেটে যাওয়ার আগে ওয়ালদো তার ফোনের স্ক্রিনে একটা অদ্ভুত লেখা দেখতে পায়। সেখানে ভেসে ওঠে রক্সান। এটা দেখে ওয়ালদো অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না রক্সানটা আসলে কে। আর যেহেতু তার কোম্পানি পছন্দ হয়নি, তাই সে কোম্পানি থেকে বের হয়ে আসে এবং দেশে ফেরার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এই পাওয়ার কাটের কয়েক ঘন্টা আগে ম্যাক্স মিনার্ভার অফিসে গিয়েছিল তার সঙ্গে কথা বলতে। সেখানে গিয়ে সে মিনার্ভাকে জিজ্ঞেস করে তাদের হাতে যে ব্যান্ড পরানো আছে তার মধ্যে কি কোনো মাইক্রোফোন লুকানো আছে কিনা। এরপর সে আরও বলে তাদের রুমে রক্সান নামের যে ডিভাইসটা লাগানো আছে সেখানে কি ক্যামেরা আছে কিনা। কিন্তু মিনার্ভা তার সব কথা অস্বীকার করে। সে বলে যে ব্যান্ডগুলো শুধু স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে, আর রুমে থাকা ডিভাইসগুলো শুধুমাত্র জরুরি প্রয়োজনে তারা যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য। তাই ম্যাক্স সেখান থেকে আসার পরে সে আসিয়াকে নিয়ে নিজের রুমে যায়। তারা এমন ভান করে যেন তারা কিছু পার্সোনাল সময় কাটাতে চায়। ম্যাক্স রুমে থাকা ডিভাইসের ওপর কাপড় দিয়ে ঢেকে দেয় এবং হাতে থাকা ব্যান্ডটা একটা ছুরির সাহায্যে খুলে ফেলে। মিনার্ভার টিম এটা দেখে ভাবে যে তারা হয়তো একান্ত সময় কাটাতে চায়, তাই এই বিষয় নিয়ে তারা কেউ মাথা ঘামায় না। এই সুযোগে ম্যাক্স এবং আসিয়া আগে থেকে জোগাড় করা কিছু সরঞ্জাম ব্যবহার করে একটি পরিকল্পনা বাস্তবায়ন করে। ম্যাক্স যে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, সে ইলেকট্রিক বিষয়েও কিছু পড়াশোনা করেছিল। তাই সে খুব সাবধানের সাথে একটি দেওয়াল ফুটো করে সেখান থেকে একটি তার বের করে কেটে দেয়, আর ঠিক তার 2 মিনিট পর আবার সেটা জুড়ে দেয়। কারণ ম্যাক্স জানতো কোনো কারণে সিস্টেম বন্ধ হয়ে গেলে রক্সান পুরোপুরি চালু হতে প্রায় 2 মিনিট সময় নেয়। আর এর মধ্যে যদি সবকিছু আগের মতো করে দেওয়া যায় তাহলে রক্সান বুঝতে পারবে না ঠিক কোথায় সমস্যা হয়েছিল। অন্যদিকে মিনার্ভা তখন ওয়ালদোর বিষয় নিয়ে ব্যস্ত ছিল, তাই সে পাওয়ার কাটের আসল কারণ খুঁজে দেখার সময় পায়নি। তারা আবার ওয়ালদোকে কল করে। ততক্ষণ ওয়ালদো এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। উইলি সেজে রক্সান তাকে অনেক বোঝায়।
সে বলে যে তার জন্য একটা হোটেলের রুম বুক করা হয়েছে এবং সব ব্যবস্থা করা আছে। আসলে এগুলো সবই আগে থেকে সাজানো পরিকল্পনার অংশ ছিল। সেই রাতে হোটেলের ডিনারে ওয়ালদো একটি মেয়েকে তার মায়ের সঙ্গে কথা বলতে শোনে। মেয়েটির মন খুব খারাপ ছিল। তার অবস্থা দেখে ওয়ালদো তার সাথে কথা বলতে এগিয়ে যায়। ধীরে ধীরে তাদের পরিচয় হয়। এরপর মেয়েটি তাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তারপর তাকে নাইট ক্লাবে নিয়ে যায়। নাইট ক্লাবে তার ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল পরের দিন যখন সে কোম্পানির চুক্তিতে সাইন করবে তখন যেন সে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। কারণ ওয়ালদো এমন একজন মানুষ ছিল যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে সে সবকিছু খুব ভালোভাবে যাচাই করত। তাই তাকে সারা রাত ব্যস্ত রাখা হয় যাতে সে কোম্পানি সম্পর্কে নতুন কোনো তথ্য খুঁজে বের করার সুযোগ না পায়। পরের দিন ড্রাগসের প্রভাবে আধ নেশাগ্রস্ত অবস্থায় সে গুরুত্বপূর্ণ কাগজপত্রে সাইন করে ফেলে। তারপর সে $900 মিলিয়ন প্রতারকদের দিয়ে দেয়। এত বড় অঙ্কের টাকা পেয়ে মিনার্ভার টিম আনন্দে আত্মহারা হয়ে যায়। তাদের পরিকল্পনার একটি বড় ধাপ সফল হয়। কিন্তু কিছু সময় পর ওয়ালদোর সন্দেহ আবার জাগে। সে ইন্টারনেটে কোম্পানির তথ্য খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে সবকিছু মুছে ফেলা হয়েছে। ওয়েবসাইট, ডকুমেন্ট, রেকর্ড সবকিছু। সে আবার সে কোম্পানিতে যায়। সেখানে গিয়ে দেখে অফিসে কিছু নেই। যেসব লোকজন সেখানে ছিল তারাও উধাও। সেটা দেখে সে উইলিকে কল করে, আর সে উইলিকে জিজ্ঞেস করে, তুমি কে? রক্সান অবাক হওয়ার ভান করে। ওয়ালদো বুঝতে পারে এটা উইলি না। সে বলে, তুমি যদি সত্যি উইলি হও তাহলে আমাকে সেই নামে রাখো যেই নামে ছোটবেলায় তুমি আমাকে ডাকতে। কিন্তু রক্সান সেই সম্পর্কে কোনো তথ্য জানতো না, কারণ উইলি এবং ওয়ালদো শুধু বিজনেস পার্টনার ছিল না, তারা ছোটবেলার বন্ধু ছিল। তখন সে বুঝতে পারে যে তার সঙ্গে অনেক ভয়ঙ্কর প্রতারণা হয়েছে। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই মিনার্ভার দুজন লোক তার পিছু নেয়। তারা এসে রাস্তার মধ্যে এমনভাবে ওয়ালদোর ঘাড় ঘুরিয়ে দেয় যে ওয়ালদো সেখানেই মারা যায়, আর কেউ কিছু বুঝতেও পারে না। আর সেই দিনে হঠাৎ করে আসিয়ার সৎ মা মিমি খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ কোনো সমস্যা, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার অবস্থা খুব খারাপ হতে শুরু করে। বাংকারে তখন কোনো ডাক্তার ছিল না, তাই বাধ্য হয়ে আসিয়াই নিজেই তার মায়ের চিকিৎসা শুরু করে। সে নিজের শেখা জ্ঞান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারে যে মিমির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এটার জন্য তাকে হসপিটালে ভর্তি করা দরকার। এই রোগের চিকিৎসা এই বাংকারের ভেতরে করা সম্ভব হবে না। তাকে যত দ্রুত সম্ভব একটা হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু এখন এখানে তো কোনো হসপিটালই নেই। ম্যাক্স মিমির এমন অবস্থা দেখে সে আবারও মিনার্ভার কাছে যায়। সে বলে যে একজন মানুষ মারা যাচ্ছে, তার ট্রিটমেন্ট দরকার। ম্যাক্স বাহিরে যেতে চায়, কিন্তু মিনার্ভা বাহিরে যাওয়ার অনুমতি দেয় না। এতে ম্যাক্সের সন্দেহ আরও বেড়ে যায়। গত কয়েকদিনে সে পুরো বাংকার খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। সে লক্ষ্য করেছে যে বাংকারে প্রবেশ করার সাধারণ কোনো সিঁড়ি নেই, সবাই শুধু লিফট ব্যবহার করে। তবে একদিন অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে সে একটি এমার্জেন্সি সিঁড়ি খুঁজে পায়। সিঁড়িটি খুব চালাকির সাথে লুকিয়ে রাখা ছিল। তখন ম্যাক্স এবং আসিয়া সিদ্ধান্ত নেয় তারা আর অপেক্ষা করবে না। তারা আবারও রক্সানকে সাময়িকভাবে ডিসকানেক্ট করে দেয়। রক্সান রিস্টার্ট হতে যে 2 মিনিট সময় লাগবে তার মধ্যে তারা ক্যামেরা নষ্ট করে দেওয়ার জন্য পাওয়ার বোর্ডে একটা ইলেকট্রিক জগ লাগিয়ে সেটা ব্লাস্ট করে। এতে সব ক্যামেরা নষ্ট হয়ে যায়, আর তখন তারা কাউকে দেখতে পাচ্ছিল না। এই সুযোগে ম্যাক্স পালানোর পরিকল্পনা করে, কিন্তু আসিয়া তাকে যেতে দিতে চাচ্ছিল না। সে বলছিল বাহিরে যদি রেডিয়েশন থাকে তাহলে তার মৃত্যু হতে পারে। কিন্তু ম্যাক্স তাকে বোঝায় যে তার জানতেই হবে এখানে আসলে কি লুকানো হচ্ছে। এরপর ম্যাক্স সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। তার পেছনে মিনার্ভার লোক যায়, আর মিনার্ভা বলে ম্যাক্সকে মেরে ফেলতে। এরপর ম্যাক্স সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাহিরে যাওয়ার জন্য স্যুট পরে, কারণ তারা তো জানতো বাহিরে অনেক রেডিয়েশন আছে। এদিকে আসিয়া দেখে মিমির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। সে প্রাণপণে চেষ্টা করতে থাকে তাকে বাঁচানোর, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণে বাহিরে চলে যাচ্ছিল। সে কান্নায় ভেঙে পড়ে। আসিয়া সঙ্গে সঙ্গে ম্যাক্সকে খবর দেয়। সে জানায় মিমি মারা যাচ্ছে, তার আর বাহিরে যাওয়ার দরকার নেই, কারণ তারা মিমির জন্য এত তাড়াতাড়ি বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না হলে তারা আরও কিছুদিন অপেক্ষা করত। কিন্তু ততক্ষণে ম্যাক্সের পেছনে সে সিকিউরিটি গার্ড চলে আসে আর ম্যাক্সের ওপরে গুলি করে। কিন্তু ম্যাক্স তখন লিফটে করে ওপরে উঠে যায়, আর ম্যাক্স যেই দরজাটা খুলে তখনই সিরিজটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।